আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই নির্দেশ দেন তিনি। পরে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে সরকার কাজ করছে। এই নৌপথে আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে। সরকার ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বলে জানান নৌমন্ত্রী। বর্ষায় নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাণ ফিরে পায় নৌকার হাট। তেমনই একটি শরীয়তপুরের বুড়ির হাট। প্রতি মঙ্গলবার যেখানে নৌকা কেনাবেচা করতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। নৌকা কারো শখের বাহন, কারো জীবিকার অবলম্বন। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় শরীয়তপুরের বুড়িরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষের পুরাতন নৌকার হাট। স্থানীয়ভাবে এটি 20 শতকের শুরুর দিকে নিত্যপণ্য প্রয়োজনীয় কেনাবেচার হাট হিসেবেই পরিচিত ছিল। পরে স্থানীয় কাঠমিস্ত্রিরা 2-1 নৌকা তৈরি করে বিক্রি করতেন হাটে। এরপর থেকেই এটি নৌকা তৈরি কেনাবেচার হাট হিসেবে পরিচিত পায়। প্রত্যেক মঙ্গলবারে এখানে 50 থেকে 60টি নৌকা বিক্রি হয়, যা ক্রয় এবং বিক্রয় করতে এখানে ভিড় করেন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের সংকট এবং অন্যান্য আসবাবপত্রের দাম বৃদ্ধির ফলে এই পেশা কিন্তু ছেড়ে যাচ্ছেন অনেক নৌকা তৈরির কারিগররা। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের হাটটা এখন দিন দিন মাইল খেতেছে। আর যে আমাদের নৌকা কোঠা পেশা কিনে, এই পেশা কিনে একটু তেমন একটা হইতেছে না। কারণ রোড গার্ড হয়ে গেছে, পানি কাজে কম হয়, এলাকার সবার নৌকা কোষার দরকার পড়ে না, এলাকা চাহিদাটা কম। কোষা মনে করেন আগের মতো আগে যে চাহিদাগুলো ছিল, বিভিন্ন কারণবশত মিস্ত্রিরও বানায় ব্যস্ত করতে পারে না, আর রাস্তাঘাট কিছু হওয়াতে কোষার তেমন একটা চাহিদা নাই। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় বুড়িরহাটের এই ঐতিহ্যবাহী নৌকার হাট। কেউ বা আসেন প্রয়োজনের তাগিদে, কেউ বা বাংলার ঐতিহ্য নৌকাকে দেখতে ভিড় করেন। সালাউদ্দিন রূপম, দীপ্ত সংবাদ, শরীয়তপুর। জুলাই আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। 5 আগস্ট 2024 বিকেল 3টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হবিগঞ্জের বানিয়াচংয়ে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। ঠিক তখনই পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। এরপর থেকে তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখুনজিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্নাতক করেও মিলছে না বিধবা স্ত্রীর চাকরি। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন তিনি। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। চাই সরকার যাতে আমাকে একটা চাকরি দেওয়া হোক। চাকরি পেলে আমি আমার সংসার বা আমার বাচ্চারা নিয়ে ভালোভাবে থাকতে পারবো। পিতাকে হারিয়ে এখনো কেঁদে উঠে 4 বছরের ছোট্ট মেয়ে সোহা। ছবিতে প্রায়ই তাদের পিতাকে খুঁজে বেড়ায় 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওনাদেরকে জানিয়ে রেখেছি, ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিক সোহেল হত্যার বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে একটি ঔষধের গুদাম। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার 2 দিন পর গাজার বাড়িঘরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার গাজা জুড়ে চালানো ইসরায়েলি বিমান হামলায় দেইর আল বালাহ, খান ইউনিস এবং গাজার পুরাতন শহরে এই হতাহতের ঘটনা ঘটে।
শনিবার রাতে চালানো পৃথক হামলায় দেইর আল বালায়ের আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা একটি ঔষধের গুদাম ধ্বংস হয়ে গেছে। এতে এই অঞ্চলের মানুষের জন্য জীবন রক্ষাকারী ওষুধ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এতে করে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কার মধ্যেই সামনে এসেছে হামাসের অস্ত্র সমর্পণ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার, নতুন ফিলিস্তিনি প্রশাসন ও গাজা পুনর্গঠনের রূপরেখা। গাজাবাসীর স্থায়ী শান্তি নিশ্চিতে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের অস্ত্র আত্মসমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আওতায় ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটিকে ঐতিহাসিক সমঝোতা আখ্যা দিলেও তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এতে করে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে নিজ সরকারের কট্টরপন্থীদের বিরোধিতার চরম রাজনৈতিক সংকটের কবলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এসব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হামাসের অস্ত্র আত্মসমর্পণ শুরু হলেও তা কবে গিয়ে শেষ হবে এবং হামাস কার কাছে বা অস্ত্র আত্মসমর্পণ করবে তাই এখন দেখার বিষয়। বোর্ড অব পিসের তথ্য বলছে নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে হামাস। এমনকি ধাপে ধাপে চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় থাকা ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও তাদের অস্ত্র জমা দেবে। এই প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বোর্ড অব পিস। সব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত যদি হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত হয় তাহলে শেষ পর্যন্ত গাজার শাসনভার কার হাতে যাবে তাই এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা গেছে গাজা উপত্যকা পরিচালনায় ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামে বেসামরিক প্রশাসন গঠন করা হবে। হামাসকে অকার্যকর করার মধ্য দিয়ে নতুন প্রশাসন গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড অব পিসের রূপরেখা অনুযায়ী নতুন প্রশাসন প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগ দেবে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিভিন্ন দেশের সদস্য নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এছাড়া গাজার নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণেও কাজ করবে বহুজাতিক এই বাহিনীটি। আর ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা পুনর্গঠন পরিকল্পনাও রয়েছে বোর্ড অব পিসের রূপরেখায়। এখানেই শেষ না, হামাস সহ গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র আত্মসমর্পণের পরও নতুন করে সংঘাত সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকিও বিবেচনায় রাখা হয়েছে। তাই তারা যেন নতুন করে সংঘাতে লিপ্ত হতে না পারে এর জন্য একটি সোশ্যাল পিস এগ্রিমেন্টে সই করতে হবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। দ্রুত একটি চুক্তির শর্তে ইরানের ওপর হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে হামলা স্থগিত করা হয়েছে। ইরান অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে শুধু এর জবাবই দেয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তুত যুগে ফিরিয়ে নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে হামলায় পশ্চিম এশিয়ার কোনো দেশ অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।